আচ্ছা, বেশ কিছুদিন মাঝখানে ক্লাস নিতে পারিনি। কিছু পার্সোনাল প্রবলেম ছিল বাড়ির, নিতে পারিনি যে কোনো। যাই হোক, এবার আর ক্লাসের এরকম আর কোনো প্রবলেম হবে না, রেগুলার যেরকম ক্লাস হচ্ছিল সেরকমই হবে। মাঝখানে যে 2 উইকস 3 উইকস আমি ক্লাস রেকর্ড করতে পারিনি, এক্সট্রা ক্লাস আমি নিয়ে সেগুলো কম্পেনসেট করে দেবো। মানে উইকলি মোর দ্যান 2 ভিডিওস আশা করতে পারিস, যেখানে পুরোনো উইকের ক্লাসগুলো ওখানে আমি কম্পেনসেট করে দেবো। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রন গেন এনথ্যালপি নিয়ে দুটো ক্লাস করেছিলাম। বেশি দুটো ক্লাসকে আমি একেবারে নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা লেন্দি ক্লাস করতে পারতাম, সেটা করিনি। দুটো আলাদা আলাদা সেপারেট ক্লাস করেছি, মোর দেন ওই 50 মিনিটস মতো, মোর অরলেস 50 মিনিটস করে দুটো ক্লাস আছে। ইলেকট্রন গেন এনথ্যালপি বারবার বলছি, ওই কনসেপ্টটা বুঝতে হতো। ইলেকট্রন গেন এনথ্যালপি বলছিলাম তখন আয়নাইজেশন এনথ্যালপি, সরি, আয়নাইজেশন এনথ্যালপির উপর লাস্ট ক্লাসটা হয়েছে। আয়নাইজেশন এনথ্যালপি বা আয়নীভবন এনথ্যালপি, এটার উপর লাস্ট ক্লাসটা হয়েছে। দুটো টপিকে বলেছি, 50 মিনিটস করে, মানে দুটো ক্লাসে বলেছি। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফার্স্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল ওটা। সেকেন্ড ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে দেখতেই পাচ্ছিস ইলেকট্রন গেন এনথ্যালপি অর ইলেকট্রন অ্যাফিনিটি। সো এই কনসেপ্টটা আমাদের ভালো করে বুঝতে হবে। আয়নাইজেশন এনথ্যালপির মতো অতটাও লেন্দি করে জিনিসটা নেই, লেন্দি এটাও, কিন্তু আয়নাইজেশন এনথ্যালপি যেমন অনেকটা ছিল, এটা অনেকটা নেই। এটা আশা করি একটা সিঙ্গেল ক্লাসের মধ্যেই আলোচনা করে ফেলা যাবে। আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছিস প্রথমে জিনিসগুলোকে আমরা কি কি নাম দিয়ে পরিচিত সেগুলো দেখে নিতে হবে। বাংলায় পড়লে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন আসক্তি অথবা আসক্তি। হ্যাঁ, আসক্তি ওয়ার্ডটা মিনিং কি? চাওয়ার ইচ্ছা, কোনো কিছুর প্রতি লাভিং। অ্যাফিনিটি মানে সেটার প্রতি লাভিং বিষয়টাকে বোঝায়। তাহলে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি। তাহলে ইলেকট্রনটাকে সে কতটা ভালোভাবে চাইছে কি চাইছে না, সেই প্রবণতাটাই আমরা মাপার চেষ্টা করব। অথবা সোজা ভাষায় ইলেকট্রন গ্রহণ। এনথ্যালপি আগের ক্লাসেও বলেছি, থার্মোডাইনামিক্সটা কোনো পড়া হয়নি, তাই এনথ্যালপি ওয়ার্ডটাকে নিয়ে আলোচনা করতে পারছি না। এনথ্যালপি মানে এনার্জি। তাহলে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা এনার্জি বা শক্তি। ইংলিশে ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গ্রহণ মানে গেন, তাহলে ইলেকট্রন গেন এনথ্যালপি। আসক্তি মানে আমরা বুঝতে পারলাম অ্যাফিনিটি। তাহলে এই ওয়ার্ডগুলো পাশাপাশি ইংলিশ ওয়ার্ডগুলো দেখতে দেখতে চল, কারণ যখন ফার্দার হায়ার স্টাডিজের দিকে যাবি আবার একই কথা, ইংলিশেই সবকিছু পড়তে হবে, এবং এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে ইংলিশের কোশ্চেন আনসার গুলো করতে পারাটা অনেক ইজিয়ার। অনেক ক্ষেত্রে হতে পারে যে বাংলা কোশ্চেনটা পড়ে মিনিংটা তুই ঠিক করে বুঝতে পারছিস না, তখন ইংলিশ কোশ্চেনটা তোকে সাথে সাথে দেখে নিতে হবে। এটা অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে এন্ট্রান্স এক্সাম গুলোতে। যারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, সেক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, লেটস সে বেঙ্গলিতে যে ট্রান্সলেশন গুলো হয়ে আসে, সেই ট্রান্সলেশন গুলোতে বা অনুবাদ গুলোতে একটু একটু করে প্রবলেম হয়ে যায়। সেই একটু প্রবলেমের জন্য তোর অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যেতে পারে, মিনিংটাই চেঞ্জ হয়ে যেতে পারে কোশ্চেনের। তাই এরকম কিছু ডাউট চলে এলে তোকে সাথে সাথে একটু ইংলিশ কোশ্চেনটা রেফার করে নিতে হবে। তো ইংলিশ কোশ্চেন রেফার করতে গেলে কোনগুলোর কি মিনিং সেগুলো আমাদের অল্প স্তর করে কিন্তু একটু জেনে জেনে যেতে হবে। এখন মনে হবে স্যার আমি পরে ইংলিশ দেখবো, আমি অত ইংলিশ বুঝতে পারি না, কিন্তু এখন থেকে যদি অল্প অল্প করে শুরু করিস ইংলিশটা পড়া, সায়েন্সের ক্ষেত্রে এখানে তো তোর কোনো ইংলিশ লিটারেচারের ক্লাস হচ্ছে না যে তোকে গ্রামাটিক্যালি সবকিছু সঠিক রাখতে হবে লেখার সময়। সো অত চাপ নেই ইংলিশটা নিয়ে, এটা ইংলিশের ক্লাস নয়। তো মোটামুটি বিষয়পত্রগুলো একটু ইংলিশে এখন থেকে দেখতে শুরু কর, ফিউচারে হঠাৎ করে স্ট্রেন পড়বে না যখন হঠাৎ করে সবকিছুকে ইংলিশে পড়তে হবে। এখন থেকে অল্প অল্প করে দেখতে দেখতে যা। যাই হোক, সংজ্ঞা ডেফিনেশনে আসি। তাহলে আয়োনাইজেশন এনথ্যালপি, আগের কথা বলছি, আজকের না। ইলেকট্রন গেন এনথ্যালপির কথা বলছি না, আগেরটা। আয়োনাইজেশন এনথ্যালপির ক্ষেত্রে কি ছিল? একটা অ্যাটম যে বন্ডেড নয়, এখানেও তাই, একটা অ্যাটম যে বন্ডেড নয়, দ্যাট মিন্স আইসোলেটেড। আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, তাহলে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, সিঙ্গেল গ্যাসিয়াস অ্যাটম আইসোলেটেড আছে, দ্যাট মিন্স বন্ডেড নয়, গ্যাসিয়াস স্টেটে রয়েছে, এখানেও তাই। এবং তাকে কিন্তু তার সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে হবে। তাহলে ভূমি স্তর বা সর্বনিম্ন শক্তি স্তর, ভূমি স্তরকেই আমরা বলি গ্রাউন্ড স্টেট। এই ওয়ার্ডটার সঙ্গে তো আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছিলাম তখন তো এটাকে নিয়ে আলোচনা করেছি। সেই অবস্থায় কোনো বিচ্ছিন্ন, দ্যাট মিন্স পাশে লেখা রয়েছে দেখ আইসোলেটেড, এই ওয়ার্ডগুলোকে একটু দেখে দেখে যেতে বলছি। তাহলে আইসোলেটেড গ্যাসীয় পরমাণু। তাহলে ইনিশিয়াল যে কন্ডিশনগুলো লেগেছিল আয়োনাইজেশন এনথ্যালপির ক্ষেত্রে যা লেগেছিল, ইলেকট্রন গেন এনথ্যালপির ক্ষেত্রেও আমাদের ইনিশিয়াল কন্ডিশনগুলো একই থাকছে। তার সর্ববহিস্থ যে শক্তি স্তর মানে ভ্যালেন্স সেল, আগেরটাতেও ছিল ভ্যালেন্স সেল, আগেরটাই কি ছিল, ভ্যালেন্স সেল থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হয়েছিল, দ্যাট মিন্স পজিটিভ। এখানে কি হবে, তার সর্ববহিস্থ যে কক্ষপথ ভ্যাকেন্ট অবস্থায় থাকবে, ফিল্ডে কি করে ইলেকট্রন ঢোকাবি, গেন মানে এবার ইলেকট্রন ঢুকবে, আয়নাইজেশন ইলেকট্রন বেরিয়ে পজিটিভ আয়ন বানিয়েছিলি, ইলেকট্রন গেন এনথালপিতে ইলেকট্রন ঢুকে নেগেটিভ আয়ন তৈরি হবে। তাহলে সর্বনিম্ন যে ফাঁকা অরবিটালটা পাবে, সেই ফাঁকা অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করার ফলে যে পরিমাণ এনার্জি এবার রিলিজ হয়ে যাবে,
এখানেও কিছু পয়েন্ট আছে, পরের পাতায় পরে দেখবো, যেটা রিলিজ হয়ে যাবে মানে সাইনটা রিলিজ হয়ে যাবে। অ্যাটমিক স্ট্রাকচারে বলে এসেছিলাম এনার্জি রিলিজ হয়ে যায়, এমিট হয়ে যায়, এনার্জির আগে সাইনটা নেগেটিভ বসে। এখানেও ঋণাত্মক সাইনই বসবে, তবে কিছু ক্ষেত্রে ধনাত্মক হয়ে যেতে পারে। তো সেসব নিয়ে তো আলোচনা করব, আপাতত ঋণাত্মক ধরেই চলছি। তাহলে সর্ববহিস্থ যে ভ্যাকেন্ট অরবিটালটা পাচ্ছে, সর্ববহিস্থ লোয়ার এনার্জিতে, সব থেকে লোয়ার এনার্জির যে ভ্যাকেন্ট অরবিটালটা পাচ্ছে, সেই অরবিটালে একটা ইলেকট্রন এখন গ্রহণ করার ফলে যে পরিমাণ এনার্জি রিলিজ করে দেবে, এনার্জি বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে, তাহলে সেই এনার্জির ভ্যালু কি হবে? নেগেটিভ, ঋণাত্মক। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করে পরমাণুটিকে এক একক নেগেটিভ চার্জবাহী গ্যাসীয় আয়নে পরিণত করলে, পরের কথায় আসছি, আয়নাইজেশন এনথালপিতে কি ছিল? ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন বার করে এক একক চার্জ যুক্ত ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন, এখানেও একটা ইলেকট্রন প্রবেশ করে একক নেগেটিভ আয়ন মানে অ্যানায়নে পরিণত করতে, 2 নয় 3 নয়, ইনিশিয়ালি একটা ইলেকট্রন দিয়ে সিঙ্গেল মাইনাস করব। আগের বার যেমন প্রথম ইলেকট্রনটা বার করে +1, তারপরে সেকেন্ড ইলেকট্রন বার করে +2, স্টেপ বাই স্টেপ করেছিলাম, একবারেই দুটো ইলেকট্রন বার করে দিইনি। এখানেও সেরকম, প্রথমে একটা ইলেকট্রন ঢুকবে, তারপরে সিঙ্গেল নেগেটিভ হবে, তারপরে সেকেন্ড ইলেকট্রন ঢুকবে, তাহলে x মাইনাস থেকে x2 মাইনাস হবে, তারপরে x2 মাইনাসে আরেকটা ইলেকট্রন ঢুকবে, x3 মাইনাস হবে, সাকসেসিভ ওয়েতে যাবে। তাহলে পরিণত করলে যে পরিমাণ শক্তি কি হয় আমি হাইলাইট করব, যে পরিমাণ শক্তি কি লেখা আছে এখানে, যে পরিমাণ শক্তি নির্গত হয়, এমিট হয়, তাহলে শক্তি নির্গত হলে সেই শক্তির আগে কি সাইন আমরা ইউজ করি? অ্যাটমিক স্ট্রাকচার থেকে করে আসছি, নেগেটিভ সাইন আমরা ইউজ করি সেখানে, তাই তো? তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই ওই সংশ্লিষ্ট মানে যে মৌলের জন্য আলোচনা করছি তার ইলেকট্রন গ্রহণ আসক্তি, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি আমরা বলতে পারি। এখানে দেখ দেখিয়েছে এক্স একটা অ্যাটম, সে ইলেকট্রন গেইন করেছে, তারপরে এক্স মাইনাসে তৈরি হয়েছে, এবং দেখ প্লাস শক্তি লিখেছে, ইকুয়েশনের ডান দিকে প্লাস শক্তি লিখেছে, মানে অ্যাজ এ প্রোডাক্ট তুই এনার্জি পেয়েছিস। তাহলে অ্যাজ এ প্রোডাক্ট তুই এনার্জি পেয়েছিস মানে কি? এনার্জি এমিট হয়ে যাচ্ছে। অ্যাজ এ প্রোডাক্ট যদি এনার্জি না পেতি, মানে ধর এনার্জি গেইন করে নিচ্ছে, তাহলে এইদিকে প্লাস এনার্জি হতো না, প্রোডাক্ট আকারে তো এনার্জি হতো না। এনার্জি গ্রহণ করে নিচ্ছে, তাহলে তো প্রোডাক্ট আকারে এনার্জি পায়নি, তাহলে এইভাবেই ভাববো। রিয়াকশনের ডান দিকে প্লাস শক্তি বা প্লাস এনার্জি লেখা রয়েছে মানে অ্যাজ এ প্রোডাক্ট তুই এনার্জি পেয়েছিস। তাহলে তোর কাছে কি কি তৈরি হলো? এক্স একটা ইলেকট্রন গেইন করার ফলে এক্স মাইনাস তৈরি হলো, আর কিছুটা শক্তি তৈরি হলো। শক্তি তৈরি হলো মানে সিস্টেমটা কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে প্লাস শক্তি লেখা রয়েছে বলে এখানে প্লাস সাইন আছে বলে ভাবিস না যে এনার্জি সাইনটা প্লাস, ওটা অন্য ব্যাপার। তাহলে প্লাস শক্তি মানে অ্যাজ এ, ওই কাইনেটিক্স পড়াবো পরের বছর ইন দ্য সেন্স 12-এ কাইনেটিক্স যখন পড়াবো তখন, আচ্ছা এইখানের লেখাটার জন্য দেখতে পাচ্ছিস না, না আমি এতক্ষণে লক্ষ্য করলাম, দ্বারা আমি এটা একটু জুম আউট করে দিই, যেটা বলছিলাম একটু তুলে দিই, এবার হয়তো দেখতে পাবি। এই যে প্লাস শক্তি লেখা রয়েছে, একটু জুম ইন করার জায়গা রয়েছে, এই যে এই কথাটা বলছিলাম যে প্লাস শক্তি লেখা রয়েছে, প্লাস শক্তি মানে ভাববি অ্যাজ এ প্রোডাক্ট তুই শক্তি পাচ্ছিস। তাহলে অ্যাজ এ প্রোডাক্ট তুই শক্তি পাচ্ছিস মানে কি? সিস্টেম এনার্জি এমিট করছে, এইভাবে ভাববো। এখানে প্লাস সাইনটা দেখে কিন্তু একেবারের জন্য কনফিউজ হবি না, যেখানে এনার্জির আগে প্লাস দিয়েছে মানে এই এনার্জির ভ্যালুটা প্লাস। এইখানে প্লাস সাইনটার সম্পূর্ণ মানে মিনিং হচ্ছে, যেমন ধর এ প্লাস বি, বার আমি আরবিটারি রিয়াকশন ইউজ না করে অরিজিনাল রিয়াকশন ইউজ করি। ধর অরিজিনাল এমনি ধর আমি রিয়াকশন ইউজ করলাম, ধর CO2 নিলি প্লাস CO2 প্লাস O2 নয়, উল্টো মানে প্রোডাক্ট লিখে দিয়েছে, দেখেছিস আমার মাথায় প্রোডাক্টটা জ্বলছে, আমি প্রোডাক্টটাকে আগে লিখে দিয়েছি সাবস্ট্রেটটাকে না নিয়ে। সাবস্ট্রেট নিতে হবে CH4, CH4 এর সাথে তুই O2 দিলি মানে বার্ন করছিস, ঠিক আছে? মিথেন হাইড্রোকার্বন, অক্সিজেন দিলে এটা পুড়বে মানে কম্বাসশন হবে, এটা কম্বাসশন হলে এখানে তুই অ্যাজ এ প্রোডাক্ট কি পাবি? CO2 পাবি, আর কি পাবি? H2O পাবি, এবং তার সাথে আরো একটা বস্তু আছে যেটা তুই অ্যাজ এ প্রোডাক্ট পাবি। আমরা জানি যে কোনো ফুয়েল, এটা তো ফুয়েল বেসিক্যালি, CH4 মিথেন, মিথেন তো ফুয়েল। তাহলে ফুয়েলকে অক্সিজেনের প্রেজেন্সে সেটা যদি বার্ন হয়, কম্বাসশন হয়, পরে তাহলে CO2 আর H2O তৈরি হয়, তার সাথে আর কি পাস? এনার্জি পাস, রাইট? আর কি পাই আমরা এখানে? শক্তি পাই। আর কি পাই আমাদের এখানে? শক্তি পাই আমরা, তাই তো? রাইট? তাহলে এই যে প্লাস শক্তি লিখছি, প্লাস শক্তি মানে কি? অ্যাজ এ প্রোডাক্ট আমরা CO2 H2O পাচ্ছি, তার সাথে সাথে অ্যাজ এ প্রোডাক্ট আমরা শক্তি পাচ্ছি, মানে এনার্জি পাচ্ছি। তাহলে এই সিস্টেমেটা কি হয়? এই রিয়াকশনটা হওয়ার ফলে এনার্জি এমিট হয়। তাই এমিটশন যখন হচ্ছে, সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যাচ্ছে, সেই শক্তির ভ্যালুটা ডেল্টা এইচ টার্মে আমি যদি লিখি,
তাহলে এই পার্টিকুলার রিয়াকশনের ডেল্টা এইচ যদি লিখি তার ভ্যালুটা নেগেটিভে আসবে, কিন্তু যখন আমি অ্যাজ এ ইকুয়েশন লিখবো তখন আমার যেখানে এনার্জি এমিট হয় তার প্রোডাক্ট সাইডে এনার্জিটাকে প্লাস শক্তি আকারে লিখতে হয়। তাহলে এনার্জির ভ্যালুটা প্লাস নয়, ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভেই আসবে, অ্যাজ এ ভ্যালু নেগেটিভে আসবে, কিন্তু ইকুয়েশন আকারে লিখলে ডান দিকে প্লাস শক্তি আকারে লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছিস। অ্যাজ এ প্রোডাক্ট যেহেতু আমরা শক্তি পাচ্ছি, এখানেও সেটাই লেখা হয়েছে, শক্তি নির্গত হচ্ছে, তাই না, নির্গত হচ্ছে মানে প্রোডাক্ট সাইডে শক্তি। এবার এই শক্তির ভ্যালুটা কিরকম হবে, এই সাইন গুলো নিয়েই তো আমাদের ভালো করে বুঝতে হয়, কনফিউশনটা তো ওইখানেই লাগে। আর স্যাররা যখন কোশ্চেন করে ওই ওই কনফিউশন গুলোকেই কাজে লাগায়। একটু ব্লার্ড হয়েছে ছবিটা তুলতে গিয়ে, আমার নিশ্চয়ই হাত নড়েছিল বলে একটু ব্লার হয়েছে, তা অসুবিধা নেই, প্রত্যেকেই তো নিজের সামনে বইটা তো খোলা রয়েছে এই ছায়া প্রকাশনীর, আশা করি সেখান থেকে কোনো জায়গায় যদি ওয়ার্ড ভিডিওতে দেখতে অসুবিধা হয় বইয়ে সেই ওয়ার্ডটা দেখে নিবি, তবে কাজ চালানোর মতো মোটামুটি বোঝা যাচ্ছে। যেমন এখানে লিখেছে ফ্লুরিন একটা ইলেকট্রন গেইন করেছে, তাহলে ফ্লুরিন এখানে একটা ইলেকট্রন গেইন করেছে, এফ মাইনাস তৈরি হয়েছে, এবং লিখেছে 328 কিলোজুল পার মোল এনার্জি তৈরি হয়েছে প্রতি মোলে, প্লাস আকারে লিখেছে। ঠিক আছে, দেখ ইকুয়েশন আকারে যখন লিখেছে এফ একটা ইলেকট্রন নিয়ে এফ মাইনাস তৈরি হয়েছে এবং প্লাস 328 কিলোজুল পার মোল লিখেছে, কিন্তু তুই এটাকে যদি আরেকটা ভাবেও লেখা যায়, দেখ ফ্লুরিন একটা ইলেকট্রন গেইন করে এফ মাইনাস হয়েছে এবং এখানে এনার্জি চেঞ্জ যেটা হয়েছে মাইনাস 328 কিলোজুল পার মোল, তাহলে এনার্জি চেঞ্জ ডেল্টা এইচ ওটা নেগেটিভ, তার মানে এনার্জি এখানে এমিট হচ্ছে। তাহলে এই নেগেটিভ সাইনটা তোকে কি বোঝাচ্ছে, এখানে এনার্জি নির্গত হচ্ছে, মানে এনার্জির এমিশন হচ্ছে। আর মেন ইকুয়েশনে প্লাস শক্তি আকারে লেখার মানেটা কি, অ্যাজ এ প্রোডাক্ট তুই শক্তি পাচ্ছিস, মানে এটারও মিনিং সেম। এই যে প্লাস এই ইকুয়েশনে প্লাস শক্তি মানে 328 কিলোজুল পার মোল লিখে দিয়েছে, মানে ওখানেও কিন্তু এনার্জি নির্গতই হচ্ছে, অ্যাজ এ প্রোডাক্ট টার্মে লিখলাম, আর একবার অ্যাজ এ ডেল্টা এইচ টার্মে লিখলাম, মিনিংটা একই। তাহলে তোকে জানতে হবে কিন্তু এই প্লাস 328 এভাবে লেখা, ডেল্টা এইচ নেগেটিভ, এই দুটো মিনিং একই। আশা করি বুঝতে পেরেছিস। এবার যেহেতু তোরা আমার সামনে নেই, লাইভ ইন্টারাকশন আমি করতে পারছি না, তাই আমার অ্যাজিউম করে নিতে হচ্ছে তোরা বুঝতে পারছিস। যদি না বুঝতে পারিস গ্রুপ জয়েন কর, নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন কর, যারা অলরেডি জয়েন তো কোনো অসুবিধা নেই। না বুঝতে পারলে আমাকে মেসেজ কর, আমাকে ফোন কর। অ্যাডমিশন নিতে হলে অ্যাডমিশন নাম্বার আছে, সেটাও করতে পারিস। যদি মনে হয় না আমি অনলাইনেই পড়বো, প্রবলেম হলে জিজ্ঞেস করবো, সেটাও কর, যেটা তোর সুবিধা মনে হয় সেটা কর। আমি অ্যাজিউম করে নিলাম আমার কথাটা তুই বুঝতে পেরেছিস, এবং এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই মিনিংটা আমি স্টার দিয়ে দিলাম। এন্ট্রান্সে গিয়ে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবি। ঠিক আছে, আলটিমেট লক্ষ্যটা থাকবে কিন্তু এন্ট্রান্স, বোর্ডস এর কোশ্চেন এমনিও করতে পারবি, অমনিও করতে পারবি, প্রিভিয়াস ইয়ার ধরিয়ে করিয়ে দেবো, টেস্ট পেপার ধরিয়ে সলভ করিয়ে দেবো, কোশ্চেনে 100% কোশ্চেন কমন পেয়ে যাবি। আমি আগে থেকেই বলছি, টেস্ট পেপার যখন পাবি, টেস্ট পেপারে যতগুলো পেপার রয়েছে সব পেপারগুলো ভালো করে নিবি, তাহলেই বুঝতে পেরে যাবি মেন পরীক্ষাতে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে, এবং স্যাররা ওইভাবেই সাজেশন বানায় প্রিভিয়াস ইয়ার দেখে। সো এমন কিছু ওটা রকেট সায়েন্স নয়, সেটা নিজেরাও করতে পারবি। সো বোর্ডস নিয়ে অত প্রেশার কিছু নেই, এই কনসেপ্ট গুলো তুই যদি ভালো করে বুঝিস, তোকে বোর্ডসে এমন কিছু কোশ্চেন দিয়ে ফেলতে পারবে না যেটা তুই করতে পারবি না। সো কনসেপ্ট বোঝার দিকে নজর দে আগে, রাদার দেন মুখস্থ করা। বেরিলিয়াম একটা ইলেকট্রন নিয়েছে, এবার দেখ এখানে একটা জিনিস লক্ষণীয়, বেরিলিয়াম একটা ইলেকট্রন গেইন করেছে, এই দুটো এক্সাম্পলকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবি, ঠিক আছে। ফ্লুরিন একটা ইলেকট্রন নিয়েছে, এনার্জিটা লিখেছে প্লাস 328 কিলোজুল পার মোল। বেরিলিয়াম এখন একটা ইলেকট্রন নিয়েছে, বেরিলিয়াম মাইনাস হয়েছে, ভালো কথা, একটা ইলেকট্রন নিলে বেরিলিয়াম মাইনাস হবে, কিন্তু এনার্জিটা এখানে কি লিখেছে দেখতো, মাইনাস 66 কিলোজুল পার মোল। তাহলে অ্যাজ এ প্রোডাক্ট আমি এনার্জি পাইনি, অ্যাজ এ প্রোডাক্ট কিন্তু আমি এনার্জি পাইনি। মাইনাস 66টাকে রিয়াকশনের ডান দিকে তুই যদি, বাঁ দিকে তুই যদি নিয়ে যাস, এদিক থেকে এদিকে নিয়ে যাস, তাহলে প্লাস 66, বাঁ সাইডে প্লাস 66, মানে সাবস্ট্রেট হিসাবে এনার্জি ছিল। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, বেরিলিয়াম যখন একটা ইলেকট্রন গেইন করছে তখন সে এনার্জি এমিট করছে না, সে 66 কিলোজুল পার মোল এনার্জি গেইন করে নিচ্ছে। তার জন্যই যখন অ্যাজ এ এইচ আকারে লিখছে তখন দেখ সাইনটা পজিটিভ দিচ্ছে, কারণ এখানে অ্যাজ এ প্রোডাক্ট আমি 66 কিলোজুল পার মোল পাইনি, অ্যাজ এ প্রোডাক্ট হলে প্লাস 328 লেখা থাকতো মেন ইকুয়েশনে, যার ফলে ডেল্টা এইচ এ লিখতাম নেগেটিভ, কারণ এনার্জি এমিট হচ্ছে। আর এখানে যেহেতু মেন ইকুয়েশনে মাইনাস 66 কিলোজুল পার মোল হচ্ছে, মানে প্রোডাক্ট হিসাবে এনার্জি পাচ্ছি না, এনার্জি এখানে গ্রহণ হয়ে যাচ্ছে, তাই ডেল্টা এইচ টার্মে লিখতে গেলে প্লাস 66 কিলোজুল পার মোল দিতে হচ্ছে। এই প্লাস সাইনটা বোঝাচ্ছে এনার্জিটা এখানে প্রোডাক্ট নয়, এনার্জিটা এখানে প্রোডাক্ট পেতে যাওয়া পাওয়ার সময় গেন হয়ে গেছে, রিলিজ হয়ে যায়নি। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে একটু বুঝতে হবে, শুধু এই জায়গাটার জন্য নয়, টোটাল কেমিস্ট্রিতে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে বেশ কিছু নিউমেরিক্যাল করার জন্য কিন্তু এই জিনিসপত্রটা একটু ভালো করে বুঝতে হবে। এই সাইনের ব্যাপারটা, এই সাইনের ব্যাপারটাতেই কিন্তু গন্ডগোলটা হয়। আচ্ছা, এবার প্রশ্ন আসবে, ইলেকট্রন গেইন এনথালপি হলে তো ডেফিনেশনে আপনি বললেন
যে এনার্জি নির্গত হয়, এখানে আবার হঠাৎ করে কেন বলছেন এনার্জি অ্যাবজর্ব হয়ে যায় পজিটিভ? ওটাই আমি তখন বলছিলাম, নির্গতটাতে আমি এখানে হাইলাইট করলাম যে যে পরিমাণ এনার্জি নির্গত হয় সাধারণত নির্গত হওয়ারই কথা, কিন্তু কিছু কেসও আছে যে কেসগুলোতে দেখতেই পেলি বেরিলিয়ামের কেসটাতে, মেটালের গুলোতে এরকম হবে যে কেসগুলোতে এনার্জি রিলিজ হওয়ার বদলে এনার্জি গেন হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়েও আমাদের একটু আলোচনা করতে হবে, অবশ্যই সবগুলো নিয়ে আলোচনা করতে হবে, ওগুলোই প্রশ্ন। তাহলে এই যেখানে নির্গততে হাইলাইট করেছিলাম, তাহলে দেখতে পেলি অলওয়েজ নির্গত হয় না, কিছু কিছু জায়গায় কিন্তু অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তাহলে এবার ব্যাখ্যার দিকে যাই। দেখ, এবার একটু বোর্ড অ্যাপে গিয়ে তোকে আমি একটা কনসেপ্ট বোঝাই, আগে কনসেপ্টটা বোঝ, তারপরে গিয়ে আমি বাকি জায়গাতে আসছি, এই নেগেটিভ সাইনের সাথে কি না কি সম্পর্ক বিষয়টা আমরা বুঝি। দেখ, ইলেকট্রন গেইন এনথালপি বলতে ধর আমি ফ্লুরিনের এক্সাম্পলটা যেমন দিয়েছি, আমি ফ্লুরিন আর বেরিলিয়ামের এক্সাম্পলটা দিয়েই বোঝাই। দাঁড়া একটু পেনটাকে একটু বোল্ড করি, দাঁড়া। তাহলে ফ্লুরিনের এক্সাম্পলটা নিয়ে আমি যদি আলোচনা করি, ফ্লুরিনের হচ্ছে 1s2 2s2 2p5, একটা জিনিস দেখেছি অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট কিন্তু আমার বারবার লাগছে। তাহলে এক্ষেত্রে 1s, তারপরে 2s, 1 2 3, 2p, 1s টা পুরোপুরি ফিল্ড হয়ে বসে রয়েছে, 2s টা পুরোপুরি ফিল্ড হয়ে রয়েছে, 2p তে 1 2 3 4 5টা ইলেকট্রন। এই ধর বোঝানোর চেষ্টা করলাম, এখানে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে ঘিরে 1s 2s এবং 2p রয়েছে। এবার n ইকুয়াল টু ইনফিনিটি, n ইকুয়াল টু ইনফিনিটিতে একটা ইলেকট্রন রয়েছে, মানে ফ্রি ইলেকট্রন বেসিক্যালি। আমরা তো জানি n ইকুয়াল টু ইনফিনিটিতে যে ইলেকট্রনটার কথা আমরা ভাবি সেটা আসলে ফ্রি ইলেকট্রন, কারণ এনার্জিতে n এর ভ্যালু ইনফিনিটি বসালে এনার্জি ভ্যালু 0 হয়, ওটাই ফ্রি ইলেকট্রন। তাহলে n ইকুয়াল টু ইনফিনিট লেভেল থেকে, তাহলে n ইকুয়াল টু ইনফাইনাইট এই লেভেল থেকে আমি একটা ইলেকট্রনকে 2p তে আনার চেষ্টা করছি। যা ডিলিট করে ফেললাম, এখান থেকে একটা ইলেকট্রনকে আমি, এখানে একটা ইলেকট্রন আছে লেটসে, সেই ইলেকট্রনটাকে আমি কোথায় আনার চেষ্টা করছি? ওই ইলেকট্রনটাকে আমি 2p তে ডাউন করে আনার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে ধর এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে ধর এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আমি নিয়ে আসার চেষ্টা করছি কোথায়? এই ইলেকট্রনটাকে আমি কোথায় নিয়ে আসার চেষ্টা করছি? এই 2p তে প্লেস করার চেষ্টা করছি, যেটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, f প্লাস একটা ইলেকট্রন, সেটা তৈরি হলো f মাইনাস, রাইট? আর কিছু পরিমাণ এনার্জি এমিট হচ্ছে, এনার্জি এমিট হচ্ছে বলে ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ। কত ভ্যালু দেখলাম? 328, এবং সেটা ছিল কিলোজুল পার মোলে, প্রতি মোলের জন্য, একটা ফ্লুরিন অ্যাটমের জন্য নয়, অ্যাভোগাড্রো ফ্লুরিন অ্যাটমের জন্য। তো এটা মিনিংটা দাঁড়াচ্ছে ইনফাইনাইট নাম্বার অরবিটাল থেকে ইলেকট্রনটা যখন n ইকুয়াল টু 2, বেসিক্যালি 2p তে আসার চেষ্টা করছে, তখন ও কি করছে? এনার্জি এমিট করছে। কতটা এনার্জি এমিট করছে? 328 কিলোজুল প্রতি মোলে এনার্জি এমিট করে দিচ্ছে ফ্লুরিনের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রনটা এখানে কত এনার্জিতে ছিল? এখানে ইলেকট্রনটা ছিল এই ই ইনফিনিটির এনার্জিটা হচ্ছে 0 জুল, লেটসে, ঠিক আছে? লেটসে 0 জুল বা 0 কিলো জুল, যা বলবি পার মোলে। তাহলে ওই 0 এনার্জি থেকে, তাহলে ইলেকট্রনটার এনার্জি ছিল 0, সেখান থেকে ইলেকট্রনটা যখন 2p তে ডাউন হয়ে আসছে বা n ইকুয়াল টু 2 তে নেমে আসছে, n ইকুয়াল টু 2 তে নামার সময় ও 328 কিলো জুল পার মোলে এনার্জি এমিট করছে, এক মোলের জন্য। এতটা পরিমাণ এনার্জি এমিট করে দিচ্ছে। এবং একটা কথা বারবার আমি বলেছি, যে যত বেশি এনার্জি এমিট করে, যে যত বেশি এনার্জি এমিট করে দেয় তার নিজের এনার্জি কম, যার এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি। তাহলে এখানে ইলেকট্রনটা উপর থেকে নিচে আসার ফলে যত বেশি পরিমাণে এনার্জি এমিট করবে, মানে এনার্জির ভ্যালুটা যত বেশি হবে, ইনকামিং ইলেকট্রনটা তত বেশি স্টেবিলিটি পাবে। কারণ ইলেকট্রনটা n ইকুয়াল টু ইনফিনিটি থেকে কোনো অরবিটালে প্লেস হওয়ার ফলে, মানে গেন হওয়ার ফলে, যদি বেশি এনার্জি রিলিজ করে দেয়, তাহলে ওই ইলেকট্রনটা স্টেবিলিটিটা বেশি পেলো, এটা আমি বলতে চাইছি। তাহলে যার এই যে যত বেশি এনার্জি এমিট করবে, তাহলে যে যত বেশি এনার্জি এমিট করবে তার ক্ষেত্রে ইনকামিং ইলেকট্রনটা তত বেশি এনার্জি এমিট করেছে, মানে তো তাই একই কথা ঘুরিয়ে বলছি। তাহলে ওই যে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা নেগেটিভ 328, কারণ নেগেটিভ 500, তাহলে নেগেটিভ 328 নেগেটিভ 500 নিচে, এরপরে এনসিআরটি সরি ছায়া প্রকাশনের নিচে একটা এক্সাম্পলও আছে, দুজনের নেগেটিভ ভ্যালুকে নিয়ে কম্পারেটিভলি আলোচনাও আছে, আমি বলছি আর কি। তাহলে একজনের দেখতে পেলি -328, আরেকজনের আমি দেখলি -500। তাহলে যার -500 তার ক্ষেত্রে ইলেকট্রনটা বেশি এনার্জি এমিট করেছে, কারণ -500 বেশি এনার্জি এমিট করেছে। তাহলে যার -500 তার ক্ষেত্রে ইলেকট্রনটা বেশি এনার্জি এমিট করেছে, মানে কি
ওই ইলেকট্রনটা বেশি স্টেবিলিটি পেয়েছে, কারণ ও 500 কিলোজুল এনার্জি রিলিজ করে দিয়েছে। এ তো মাত্র 328 এনার্জি এমিট করেছে, তাহলে যে 500 জুল এনার্জি এমিট করেছে বা 500 কিলোজুল পার মোলে এনার্জি এমিট করছে, তাহলে সে বেশি এনার্জি এমিট করছে, তাহলে তার নিজের এনার্জি কম, মানে স্টেবিলিটি বেশি। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে ফ্লুরিনের কেসটা এটাই। এবার ফ্লুরিন আর বেরিলিয়ামের দুটো কেসকে নিয়ে আলোচনা করতে হয়। বেরিলিয়ামের ক্ষেত্রে আমি আর এত অরবিটাল ড্র করছি না, তবে বেরিলিয়ামের কেসটা দেখ। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে, বেরিলিয়াম তুই যদি বেরিলিয়াম অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন করিস 4 নম্বর, তাহলে 1s2 2s2, রাইট? তাহলে এই 1s কমপ্লিটলি ফিল্ড, আর এর সরি কমপ্লিটলি ফিল্ড। এবার বেরিলিয়ামে তুই যখন একটা ইলেকট্রন দিয়ে বেরিলিয়াম মাইনাস বানালি, তখন ডেল্টা এইচ এর ভ্যালু তুই দেখছিস +66 কিলোজুল পার মোল। পজিটিভ সাইন, পজিটিভ সাইন মানে কি বোঝাচ্ছে? এনার্জি এমিট হচ্ছে না, এবার বোঝাচ্ছে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে। এবার বোঝাচ্ছে এনার্জি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, গেইন করে নিচ্ছে। তাহলে এটার মিনিংটা কি যাচ্ছে? এর অলরেডি 2s টা কমপ্লিটলি ফিল্ড এবং সেন্টারে আছে এর 4টে প্রোটন, এরপরে যে ইনকামিং ইলেকট্রনটা ঢুকছে এটা 2p1। বেরিলিয়ামের ক্ষেত্রে এই সিচুয়েশনটা আনফেভারেবল। এবং আমরা জানি মেটাল, বেরিলিয়াম ইজ এ মেটাল, বেরিলিয়াম ইলেকট্রন কি করতে চায় না, বেরিলিয়াম ইলেকট্রন গেইন করতে চায় না, ও চায় ইলেকট্রন ছেড়ে দিতে। ওটা ওর কাছে ফেভারেবল। ওর কাছে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা এতটাই ফেভারেবল যে তুই জোর করে ইলেকট্রন গেইন করাতে গেলে ও এনার্জি এমিট করে দিয়ে কোনো স্টেবিলিটি পাচ্ছে না, বরঞ্চ তোকে 66 কিলোজুল পার মোল বাইরে থেকে এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে ঢোকাতে হচ্ছে, মানে সিস্টেম এনার্জি হাই হচ্ছে, আনস্টেবল হচ্ছে। তো বেরিলিয়াম থেকে বেরিলিয়াম মাইনাস হলে সিস্টেমটা আনস্টেবল হয়। ফ্লুরিনটা কিন্তু ফ্লুরিন থেকে ফ্লুরিন মাইনাস হলে স্টেবল হচ্ছে, কারণ ওই একটা ইলেকট্রন গেইন করার ফলে ওর কি হচ্ছে, 328 কিলোজুল পার মোলে এনার্জি এমিট করে। যত বেশি এনার্জি এমিট করছে তত স্টেবল। এ তো 66 কিলোজুল এনার্জি গেইন করে যাচ্ছে, মানে ওর সিস্টেমটার এনার্জি আরো হাই হচ্ছে, মানে আনস্টেবিলিটির দিকে যাচ্ছে। এই সব ডেটাগুলো দেখেই আমরা বুঝতে পারবো কার ইলেকট্রন গেইন করার ইচ্ছা আছে বা কার ইলেকট্রন গেইন করার ইচ্ছা নেই। এই ডেটাগুলো ওগুলোকে ইন্টারপ্রেট করে। আচ্ছা, তো এই ব্যাখ্যাগুলো আবার এনসিইআরটি কেন বলছি, এই ব্যাখ্যাগুলো আবার তোর ছায়া প্রকাশনীতেও আছে, পরপর আসছি, আগে থেকেই একবার আমি বলে দিলাম। এবং এই ব্যাখ্যাটাই এখানে বলেছে, দেখি এখানে কি কি বলেছে, একটু বইয়ের লাইনগুলো দেখি, আমি একবার করে পড়ে দিই, তাহলে তোর পরে আরেকবার রিপিটেশনে যখন পড়বি তখন তোরও পড়তে সুবিধা হবে, এবং কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি আরো মাইনিউটলি মার্ক করতে পারবো। কোনো পয়েন্ট যদি আমার বলতে গিয়ে মিস হয়ে যায়, মেন কথাটা তো আমি বলছি বোঝানোর মতো করে, বইয়ের ভিতরে ভিতরে অনেক ছোট 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 ইনফরমেশন থাকে, সেগুলোও যেন মিস না হয়ে যায়, তার জন্য আমি লাইন বাই লাইনও পড়ে দিচ্ছি। তাহলে এই যে এক্স একটা মৌল, যে এক্স একটা ইলেকট্রন নিয়ে এক্স মাইনাসে কনভার্ট হলো, তাহলে এক্স মৌলের পরমাণুতে ইলেকট্রন যুক্ত করার ফলে শক্তি নির্গত হলে এনথালপির পরিবর্তন, মানে ডেল্টা এইচ দেখেছিস ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক হয়, নেগেটিভ। এনার্জি নির্গত হলে, এমিট হলে ঋণাত্মক হয়। তাই প্রথা অনুযায়ী ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিকে ধনাত্মক ধরা হলেও বা ইলেকট্রন গ্রহণ এনথালপিকে ঋণাত্মক ধরা হয়। ধরা হলেও, এটা বা ওয়ার্ডটা হতো না, ধরা হলেও ইলেকট্রন গ্রহণ এনথালপিকে আমরা ঋণাত্মক ধরছি। ইলেকট্রন গ্রহণ এনথালপির ভ্যালুকে আমরা ঋণাত্মক ধরছি, মানে কি, এনার্জি এমিট হচ্ছে, যদি এনার্জি এমিট হয় সেক্ষেত্রে অবশ্যই। অন্যদিকে এই প্রক্রিয়ায় যদি শক্তি শোষিত হয় তাহলে এনথালপির পরিবর্তন ধনাত্মক হয়, সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপিকে আমরা ধনাত্মক ধরবো। তাহলে এনার্জি যদি এমিট হয় তাই নেগেটিভ সাইন, তাই ইলেকট্রন গ্রেন এনথালপির ভ্যালুও নেগেটিভ, ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ। আর যেখানে অ্যাবজর্ব হচ্ছে, যেমন ওই যে বেরিলিয়ামের ক্ষেত্রে +66, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটাও আমরা লিখছি, ইলেকট্রন গ্রেন এনথালপি ভ্যালুটাও আমরা বলছি ধনাত্মক। যেমন ফ্লুরিন আর বেরিলিয়ামের কেসটা দেখেছিস, -328 আর বেরিলিয়ামের হচ্ছে 66 কিলোজুল পার মোল। তাহলে যেরকম ডেটা আসবে, আমার যদি ইলেকট্রন গেইন হওয়ার ফলে এনার্জি এমিট হয়, তাহলে বলবো ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু নেগেটিভ অত কিলোজুল পার মোল। পার অ্যাটমেও আলোচনা করতে পারি, পার অ্যাটমের ভ্যালুটা খুব ছোট হয়ে যায় বলে আমরা পার মোলে আলোচনা করি। পার মোল মানে একটা ফ্লুরিন অ্যাটম, মানে পার অ্যাটম একটাই অ্যাটমের একটা সিঙ্গেল ইলেকট্রন গেইন হচ্ছে, সিঙ্গেল একটাই। পার মোলে আলোচনা করছি মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ ফ্লুরিন অ্যাটম, মোল কনসেপ্ট পড়িয়েছি। তাহলে 6.022 ইন্টু 10⁻23টা ফ্লুরিন অ্যাটমে যদি অতগুলোই 6.022 ইন্টু 10⁻23টা ইলেকট্রনকে গেইন করানোর ফলে 6.022 ইন্টু 10⁻23টা এফ মাইনাস আমরা আয়ন পাই, সেক্ষেত্রে 328 কিলোজুল এনার্জি এমিট হবে। তাই পার মোল দেওয়া রয়েছে প্রতি ক্ষেত্রে, ঠিক আছে? তাই প্রতি ক্ষেত্রেই পার মোল দেওয়া রয়েছে। এবার কোন মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি এবং ওই পরমাণু থেকে উৎপন্ন, ভালো করে লাইনটা পড়বি, ভালো করে এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করবি। কোন মৌলের, আমি ওই ফ্লুরিনের কেসটা দিয়ে এক্সপ্লেন করে দেবো।
তাহলে আমাকে আরেকবার নতুন করে আরবিটারি কোনো অ্যাটম নিয়ে ড্র করতে হবে না, যেটা নিয়ে আলোচনা করছিলাম ওটাকে নিয়েই বলা হয়ে যাবে। তাহলে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ এনথালপি, তাহলে কোনো একটা পরমাণুর ইলেকট্রন গ্রহণ এনথালপি, তাহলে কোনো একটা পরমাণু নিয়েছিস নিউট্রাল, ওই যে ফ্লুরিন নিউট্রাল, সে একটা ইলেকট্রন গেন করে F মাইনাস হলো, তাহলে ওটাই হচ্ছে ওর ইলেকট্রন গেন এনথালপি, মানে 328 কিলোজুল পার মোল। এবং ওই পরমাণু থেকে উৎপন্ন একক নেগেটিভ চার্জ যুক্ত যে আয়ন, তাহলে কোন একটা মৌল তুই নিলি, কোন একটা মৌল বলতে ধর তুই ফ্লুরিন নিলি, তার ইলেকট্রন গেন এনথালপি নিলি 328 কিলোজুল পার মোল, ওর থেকে উৎপন্ন একক নেগেটিভ চার্জ যুক্ত যে আয়ন, তার মানে কি হচ্ছে F মাইনাস, তাহলে F মাইনাসের প্রথম আয়নী ভবন এনথালপির মান একই, শুধু ভ্যালুটা এদিক ওদিক মানে সাইনটা এদিক ওদিক হয়। তাহলে এটা মানেটা কি বলতে চাইলো দেখ তো, কত সিম্পল জিনিস, এইটা দেখলেই বুঝতে পারবি। দেখ এই ছবিটা তুই যদি ভালো করে দেখিস, ইলেকট্রনটা n ইকুয়াল টু ইনফিনিটি মানে ফ্রি ইলেকট্রন, n ইকুয়াল টু ইনফিনিটি মানে আমরা জানি এটাকে আমরা কি বলি, ফ্রি ইলেকট্রন বলি। তাহলে কোন একটা ফ্রি ইলেকট্রন n ইকুয়াল টু ইনফিনিটি অরবিটালে আছে, ওখান থেকে যখন 2p তে এলো, মানে n ইকুয়াল টু 2 তে এলো, তো ফর সিম্পলিসিটি আমি বলছি ও n ইকুয়াল টু 2 তে নেমে আসছে, ঠিক আছে, 2s টু বি ডিভাইড করা রয়েছে, আমি একেবারে 2 তে নামছি ধরলাম। তাহলে n ইকুয়াল টু 2 তে যখন ও নেমে আসছে, তখন ও মাইনাস 328 কিলোজুল পার মোল এনার্জি এমিট করছে। তাহলে ওটা করার ফলে এখান থেকে কি তৈরি হলো, এই ঘটনাটার ফলে তুই পেলি F মাইনাস, রাইট। এবার কোন একটা মৌল তার ফার্স্ট ইলেকট্রন মানে ইলেকট্রন গেইন করার ফলে যে একক নেগেটিভ চার্জ যুক্ত আয়ন তৈরি হলো, তার থেকে আমি এখন ইলেকট্রন বার করে দিচ্ছি, মানে সেটা আমি কোথায় নিয়ে চলে যাচ্ছি, আবার ফ্লুরিনে আমি ব্যাক করছি। তাহলে যে ইলেকট্রনটা গেইন হলো, যতটা পরিমাণ এনার্জি ও এমিট করেছে, এমিট করার ফলে এখানে ইলেকট্রনটা প্রবেশ করেছে, তাই তো, এমিট করার ফলে উপর থেকে ইলেকট্রনটা সেখানে গেইন এসেছে। এবার এই ইলেকট্রনটাকে তুই যদি আবার ওই ইলেকট্রনটাকে তুই যদি আবার এখান থেকে আবার ইনফিনিটিতে নিয়ে যেতে চাস, মানে এটাকে যদি আবার তুই ফ্রি করতে চাস, তাহলে ইনফিনিটি থেকে n ইকুয়াল টু 2 তে আসার সময় যদি 328 কিলোজুল পার মোল এনার্জি ও এমিট করে, তাহলে n ইকুয়াল টু 2 তে আবার 2 থেকে আবার ইনফিনিটিতে যেতে গেলে কি করবে, তোকে বাইরে থেকে এখানে 328 কিলোজুল পার মোল এনার্জি দিতে হবে, এটাই বলেছে। তাহলে কোন একটা মৌলের যেটা ইলেকট্রন গেইন এনথালপি 328 কিলোজুল পার মোল, মানে মাইনাস 328 কিলোজুল পার মোল, এই মাইনাস সাইনটার মিনিং হচ্ছে এমিট করছে এনার্জি। তাহলে n ইকুয়াল টু ইনফিনিটি থেকে n ইকুয়াল টু 2 তে যখন নেমে আসছে ইলেকট্রনটা, 328 কিলোজুল পার মোল এনার্জি এমিট করে দিল, দিয়ে F মাইনাস তৈরি হলো। ওই F মাইনাসের যে প্রথম আয়নাইজেশন এনথালপি, তাহলে F মাইনাসের প্রথম আয়নাইজেশন এনথালপি মানে কি, F মাইনাস থেকে একটা ইলেকট্রন বার করছে, মানে যে ইলেকট্রনটা ঢুকে F মাইনাস তৈরি হলো, সেই ইলেকট্রনটাকে আবার বার করে দিচ্ছি। তাহলে ওই যে ইলেকট্রনটা n ইকুয়াল টু ইনফিনিটি থেকে n ইকুয়াল টু 2 তে এলো, ওই ইলেকট্রনটাকে আমি যদি আবার বার করে দিতে চাই, তাহলে যতটা পরিমাণ এনার্জি রিলিজ করে ও ঢুকেছিল, ঠিক ততটা পরিমাণ এনার্জিও গেইন করে আবার রিলিজড হয়ে যাবে, রিলিজ ইন দ্য সেন্স ফ্রি হয়ে যাবে। কমন সেন্স, তাই না? বাড়ি থেকে স্কুল যেতে তোকে যত কিলোমিটার সামনে যেতে হয়, স্কুল থেকে বাড়ি আসতে থেকে তোকে ঠিক উল্টো দিকে তত কিলোমিটারই ব্যাক করে আসতে হয়। এটাই তাই, এফ থেকে এফ মাইনাস আসতে গেলে যতটা পরিমাণ এনার্জি রিলিজ করে দিয়েছিল ইলেকট্রনটা, এখন তুই ওই ইলেকট্রনটাকেই বার করে দিতে চাইছিস। তাহলে এখন ওই ইলেকট্রনটাকেই তুই যদি বার করে দিতে চাস, তাহলে যতটা এনার্জি রিলিজ করেছিল এখন ঠিক ততটাই গেইন হয়ে যাবে। বইয়ে ওই কথাটাই বলতে চেয়েছে, আশা করলি কথাটা বুঝতে পারছিস কি বললাম, বইটা আসুক, তাহলে এটাই বলেছে। তাহলে কোন মৌলের, এই জন্য এটা স্টার দিলাম, কোন মৌলের লেটস এ ফ্লুরিন, তার জন্য আমি এফ লিখেছি, পরমাণুর ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি মাইনাস 328 কিলোজুল পার মোল, মাইনাস 328 কিলোজুল পার মোল। এবং ওই পরমাণু থেকে উৎপন্ন একক নেগেটিভ আয়ন মানে এফ মাইনাস আয়নের প্রথম আয়নাইজেশন এনথালপি, তাহলে এফ মাইনাস থেকে একটা ইলেকট্রন বার করে দিতে চাইছি, ফ্লুরিনেই কনভার্ট করতে চাইছি, এনথালপির মান একই হবে, মডেড ভ্যালুটা বা সংখ্যাগত মানটা একই হবে, কারণ ইলেকট্রনটা যতটা রিলিজ করে এফ মাইনাস তৈরি করেছে, ঠিক ততটা এনার্জি গেইন করে আবার ফ্লুরিনে কনভার্ট হয়ে যাবে। তবে ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্ষেত্রে শক্তি মুক্ত হয় এবং আয়নী ভবন এনথালপির ক্ষেত্রে শক্তি শোষিত হয়, তাই জন্যই বললাম প্লাস 328 লিখেছি, দেখ শোষিত হয় তাই পজিটিভ আর নির্গত হয় তাই নেগেটিভ। তাহলে দেখ এখানে আমি প্লাস সাইন দিয়েছি আর এখানে নেগেটিভ সাইন দিয়েছি, ঠিক আছে। এমিট ব্র্যাকেটে বলে দিলে নেগেটিভ লেখার মানে নাই ইন দ্য সেন্স আমি তো বলছি এমিশন হচ্ছে, আর এমিশনটা না বললে আগে মাইনাস দিলাম, মাইনাস সাইনটা মিনিংটা এমিশনই বোঝায়। আশা করি বুঝতে পারলে আমি কি বলছি কথাটা, বইয়ে সেটাই লিখেছে পরের লাইনে। এই প্রতিটা লাইনকে ভালো করে বুঝতে হবে নিজের বেটার কনসেপ্টের জন্য, তাই প্রতিটা লাইন আমি ধরে ধরে বলছি, ঠিক আছে। তাই এদের মান বিপরীত চিহ্নযুক্ত হয়। তাই যদি ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি, ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি মানে এফ থেকে এফ মাইনাস হচ্ছে মাইনাস 328 কিলোজুল পার মোল হয়, তাহলে এফ মাইনাস থেকে এফ এ কনভার্ট হতে গেলে পজিটিভ 328 কিলোজুল পার মোল এনার্জি প্রোভাইড করতে হবে, এটাই বলতে চাইছে। আয়নী ভবন এনথালপির মতো এক্ষেত্রেও আমরা দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন গেইন এনথালপি পাবো, মানে দ্বিতীয় তৃতীয় মানে আমি যেটা বলছিলাম, ধর
এক্স থেকে তুই এক্স মাইনাস কনভার্ট করলি, এটা ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি। এক্স মাইনাস থেকে তুই এক্স টু মাইনাস করছিস সেকেন্ড, এক্স টু মাইনাস থেকে এক্স থ্রি মাইনাস, এই প্রতি ক্ষেত্রে এখানে একটা করে ইলেকট্রন যোগ হচ্ছে, অবশ্যই ইলেকট্রন ছাড়া হচ্ছে তা নয়। তাহলে এক্স থেকে এক্স মাইনাস করলি ফার্স্ট, এক্স মাইনাস থেকে এক্স টু করলি দ্বিতীয়, দ্বিতীয় থেকে তারপরে গেলি তৃতীয়, এইরকম ভাবে চলতে থাকে। তবে এটা মনে রাখতে হবে, এই যে দ্বিতীয় দ্বিতীয় ইলেকট্রন গেইন এনথালপি বা তৃতীয় ইলেকট্রন গেইন এনথালপি, এদের মানগুলো কি হয়, প্রথমটার মান নেগেটিভ হলেও দ্বিতীয় এবং তৃতীয় যে মানগুলি থাকে সর্বদাই ধনাত্মক হয়। দ্বিতীয় তৃতীয়রা প্রথমটার কি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ফার্স্ট ফার্স্ট যে নেগেটিভ আয়নটা বানাচ্ছি এক্স থেকে এক্স মাইনাস, সেটা কি টাইপের অ্যাটম, ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি হয়, ইলেকট্রোনেগেটিভিটি তো এখনো পড়াইনি, তাহলে ওরকম যদি নন মেটাল হয় তাদেরকে তো নেগেটিভ হচ্ছে, মেটাল নিলে পজিটিভ হচ্ছে। প্রথম ইলেকট্রন গেইন এনথালপিটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেকেন্ড থার্ড এর ভ্যালুটা আমার কি হয়, সেকেন্ড এবং থার্ড এর ভ্যালুটা, বা তারপরেও যদি ফার্দার আমরা আরো করতে পারি, তাহলে সেই ভ্যালুটা কিন্তু সর্বদাই ধনাত্মক হয়, সর্বদাই লেখা আছে। এবার ঘটনাটা কি ঘটছে দেখ, ঘটনা ঘটছে প্রথম ইলেকট্রনটা তো নাই গেইন করে -1 করলো, -1 করলো, প্রোটনের থেকে এখন আউটার টোটাল ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গেল, কারণ এর আগে অব্দি তো ফ্লুরিন নিউট্রাল ছিল, 9টা প্রোটন 9টা ইলেকট্রন। যেই আরেকটা ইলেকট্রন ঢুকলো 10টা ইলেকট্রন হলো, প্রোটনের থেকে ইলেকট্রন বাড়লো, প্রোটনের থেকে যে ইলেকট্রন বাড়লো, এবার ইলেকট্রনের ক্রাউডিং শুরু হবে। তুই যখন আরো একটা ইলেকট্রন ঢোকাতে চাইবি, মানে ইলেকট্রনটা 10টা থেকে 11টা বাড়াতে চাইবি, প্রোটনটা তো বাড়েনি, তাহলে ইনকামিং ইলেকট্রনটা অলরেডি 10টা ইলেকট্রন, প্রচুর ওখানে ইলেকট্রন ক্রাউডিং করে রেখেছে, ইনকামিং ইলেকট্রনটাকে রিপেল করে দিতে চায়, তাহলে ইনকামিং ইলেকট্রনটা রিপেল করে দিচ্ছে, তাহলে ইনকামিং ইলেকট্রনটা সহজে ঢুকতে পারছে না, রিপেল ব্যাক করে দিচ্ছে, তাহলে ইলেকট্রনটাকে এখন জোর করে ভিতরে ঢোকাতে হবে। নিজে থেকে নিয়ে নিচ্ছে না ইলেকট্রনটাকে, হঠাৎ করে ইলেকট্রনটাকে নিজে থেকে গেইন করতে চাইছে না, মানে রিলিজ করছে না, ইলেকট্রনটা বরঞ্চ রিপেল করে সরিয়ে দিচ্ছে, অটোমেটিক্যালি ঢুকছে না। তাহলে তোকে এখন গায়ের যোগ শক্তি দিয়ে জোর খাটিয়ে ইলেকট্রনটাকে অরবিটালে প্রবেশ করাতে হবে। তাহলে তুই বাইরে থেকে এনার্জি দিচ্ছিস, হাতে করে অবশ্যই করছিস না, বোঝানোর জন্য, ভিজুয়ালাইজ করতে একটু সুবিধা হবে। তো ইলেকট্রনটাকে নিয়ে তুই অ্যাটমে ঢোকাতে চাইছিস, অ্যাটম রিপেল করে দিচ্ছে ইলেকট্রনটাকে, তাহলে অ্যাটম যদি ইলেকট্রনটাকে রিপেল করে দেয়, তাহলে তোকে এখন নিজের শক্তি দিয়ে ইলেকট্রনটাকে অ্যাটমের মধ্যে ঢোকাতে হবে, রিপালশনটাকে ওভারকাম করে। তাহলে এখন নিজের শক্তি যেই দিচ্ছিস, সিস্টেম এনার্জি গেইন করছে, তুই এনার্জি প্রোভাইড করছিস, মানে সিস্টেম এনার্জি পাচ্ছে, তাহলে ভ্যালুটা হয়ে যাচ্ছে সর্বদাই পজিটিভ, সেটাই লিখেছে। কারণ পরমাণুতে একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করার ফলে যে একক নেগেটিভ চার্জ যুক্ত আয়ন, ইউনিনেগেটিভ আয়ন উৎপন্ন হয়, সেই আয়নের নেগেটিভ চার্জ সেই আয়নের নেগেটিভ চার্জ অতিরিক্ত কোনো, মানে ফার্স্টেরটা ঢুকলো, একটা এক্সট্রা তো হলো, এবার 10-এর পর 11 করতে চাইছিস ফ্লোরিনের ক্ষেত্রে, অতিরিক্ত ইলেকট্রনকে বিকর্ষণ করে এবং তাকে যুক্ত হতে বাধা দেয়, রিপেল করে বার করে দিচ্ছে, যুক্ত হতে বাধা দেয়, বাধা দিচ্ছে, তাহলে তোকে এখন গায়ের জোর খাটিয়ে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে, মানে এনার্জি তুই প্রোভাইড করছিস, ফলে সেক্ষেত্রে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে অতিরিক্ত ইলেকট্রনকে যুক্ত করতে হয়। তাহলে বাইরে থেকে এক্সট্রা শক্তি দিচ্ছিস মানেই কি, তুই দিচ্ছিস, সিস্টেম পাচ্ছে, সিস্টেমের রেসপেক্টে ভাবতে বলেছি বারবার কেমিস্ট্রিতে, সিস্টেম এনার্জি পাচ্ছে মানে পজিটিভ, সিস্টেম এনার্জি ছাড়ছে মানে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি, অক্সিজেন যখন প্রথম ইলেকট্রনটা গেইন করছে, ও মাইনাস হচ্ছে, ভ্যালুটা সুন্দর নেগেটিভ এসেছে, -141 কিলো জুল পার মোল, তাহলে এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন একটা ইলেকট্রন পেলে খুব খুশি, ইলেকট্রন রিলিজ, এনার্জি রিলিজ হচ্ছে, মানে সিস্টেমটা স্টেবিলিটি পাচ্ছে। এবার ও মাইনাস আবার একটা ইলেকট্রন তুই দিতে চাইছিস, ও টু মাইনাস করছিস, খুশি না, প্রবলেম হয়ে গেছে, দেখ 780 কিলো জুল পার মোলে এনার্জি হায়ারিং হয়ে গেছে, মানে আনস্টেবিলিটির দিকে যাচ্ছে, তাহলে সেকেন্ডেরটা ধনাত্মক হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতেই হবে। এবং এই একই কারণে তুই যদি সেলেনিয়ামে দেখিস, অক্সিজেনের গ্রুপেই, অক্সিজেন সালফার সেলেনিয়াম একই গ্রুপে, তো এই সেম কারণের জন্য অক্সিজেনের গ্রুপেই পিরিয়ডিক টেবিল পড়িয়েছি, অক্সিজেনের গ্রুপেই অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম এমনি করে রয়েছে, তাহলে অক্সিজেন সালফার সেলেনিয়ামের দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হয়। এইটা হচ্ছে প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপি, কারণ ফার্স্ট ইলেকট্রনটা গেইন করেছে, প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপির ভ্যালু এটা, দ্বিতীয় ইলেকট্রন যখন গেইন করছে, এটা দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপি পজিটিভ হয়। এটাই একক আমরা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে মাপতে পারি, কিলো ক্যালোরি পার মোলে মাপতে পারি, কিলো জুল পার মোলে মাপতে পারি, আমি কিলো জুল পার মোলের ডেটাটাই এখানে বেশি দেখবি, এবং পার মোলেই দেখবি, কারণ ভ্যালুটা মোটামুটি একটু বড় আসে, প্রতি মোলের জন্য নিচেই বলে ভ্যালুটা তাও ওই 141, 328, 780, 66 এরকম আসছে, প্রতি সিঙ্গেল অ্যাটমের জন্য নিলে খুব স্মল একটা ভ্যালু চলে আসবে সেটার জন্য। এবার লেখা আছে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সাধারণত পরোক্ষ পদ্ধতিতে মাপা হয়, ডাইরেক্টলি আমরা মাপতে পারি না, পরোক্ষ পদ্ধতিতে মাপা হয়। যাই হোক, পরোক্ষ পদ্ধতি কি না দেখতে পাবো। এবার এখানে কিছু ছোট জিনিস, আমরা এর পরে যে জিনিসগুলো পড়বো সেগুলো কি কনভেনশন মেনে চলবো সেই জিনিসটা এখানে লিখেছে। ওই নেগেটিভ সাইন নিয়ে এতক্ষণ ধরে আমি যা বকলাম, যেটা বোঝানোর চেষ্টা করলাম, সেই কথাটা এখানে বলার চেষ্টা করেছে, যে এরকম নেগেটিভ সাইন মানে বেশি এনার্জি রিলিজ করছে, তাহলে ম্যাগনেটিউডে তার ভ্যালু হাই, তাহলে বলবো তার নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু হয়। তাহলে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু হয় মানে কি, সে বেশি এনার্জি এমিট করেছে, যে অ্যাটম ইলেকট্রন গেইন করে বেশি এনার্জি এমিট করছে, তাহলে তার স্টেবিলিটি বেশি হচ্ছে,
এটাই। এবং তার মানে সে বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইছে। মানে কোনো একটা জিনিস পেলে তুই যদি বেশি এনার্জি রিলিজ করে দিস তাহলে তুই সেটা করতে চাইবি। বেশি এনার্জি রিলিজ করছিস মানে স্টেবিলিটি পাচ্ছিস, সবারই স্টেবিলিটিটাই লক্ষ্য। তো এখানে তাহলে আমাদের পরবর্তী আলোচনায় মানে বইয়ে একটি মৌলের সাপেক্ষে অপর একটি মৌলের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি বা কম উল্লেখ করার ক্ষেত্রে একজনের রেসপেক্টে একজনের বেশি বা কম উল্লেখ করব। নেগেটিভ নেগেটিভ সাইন আছে না, ধর আমি বললাম 5 আর 10 কোনো তো প্রবলেম নেই, 10 5-এর থেকে বড়। এবার আমি যদি নেগেটিভ সাইন লাগিয়ে দিই কি হলো, এখন তো -10 -5-এর থেকে ছোট সংখ্যা হয়ে গেল। এবার কেউ ধর -10 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ করেছে, আর একজন 5 কিলোজুল পার মোলে এনার্জি রিলিজ করেছে। তাহলে এবার আমাকে বলতো কি বলবি, তাহলে যে মাইনাস সাইনটার মানে তো এমিট করেছে, তাহলে যে -10 কিলোজুল পার মোল এনার্জি এমিট করছে, যে -10 কিলোজুল, ওটা 10 কে ভাবিস না, -10 কিলোজুল পার মোল এনার্জি এমিট করছে, নেগেটিভ আকারে ভাবলে তো -10 ছোট সংখ্যা, কিন্তু এখানে ব্যাপারটা কি, -10 মানে 10 কিলোজুল পার মোল এনার্জি এমিট করেছে, আর যার -5 কিলোজুল পার মোল সে 5 কিলোজুল এনার্জি রিলিজ করেছে। তাহলে কে বেশি এনার্জি রিলিজ করেছে, 10। তাহলে মাইনাস সাইনটা দিয়ে কিন্তু গুলিয়ে গেলে হবে না, এরকম ভাবলে হবে না যে -10 ছোট সংখ্যা মানে কম, ওরকম নয়, ম্যাগনেটিউডটা ভাবতে হবে। তাহলে 10 কিলোজুল পার মোল, তার আগে মাইনাস আছে মানে বেশি এনার্জি রিলিজ করেছে। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করার ফলে বেশি এনার্জি রিলিজ করছে, তাহলে সে বেশি স্টেবিলিটি পাচ্ছে, মানে ওই অ্যাটমটা ইলেকট্রনটাকে গেইন করতে চাইছে। সবকিছুর আন্ডারলাইনিং ফ্যাক্ট হচ্ছে স্টেবিলিটি। তো ইলেকট্রন গেইন করার ফলে যে অ্যাটমটা বেশি স্টেবিলিটি পায় সে বেশি তাড়াতাড়ি ইলেকট্রনটাকে গেইন করতে চাইবে। তাই -10 মানে ছোট সংখ্যা, -5 মানে বড় সংখ্যা, এরকম ভাবলে কিন্তু উল্টো উল্টো হয়ে যাবে। তাহলে তুই -5 কে ভাববি বেশি বড় সংখ্যা। আর স্যার তো বলেছে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু যদি বেশি হয় তাহলে তো তার ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা বেশি, তাহলে -5 তো -10-এর থেকে বেশি, তাহলে ওরই গ্রহণ করার ইচ্ছা বেশি। ভুল। মাইনাস সাইনটা জাস্ট এমিশনকে বোঝায়। তাহলে -10 আর -5 নিউমেরিক্যালি ভাবলে -10 ছোট সংখ্যা, কিন্তু আমাকে তো ওভাবে ভাবলে হবে না, -10 মানে এনার্জি বেশি রিলিজ করে। তাহলে -5 কিলোজুল পার মোল, -10 কিলোজুল পার মোল, তুই বুঝি -10 কিলোজুল পার মোল মানে ওখানে বেশি এনার্জি রিলিজ হয়েছে, -10 কিলোজুল পার মোল মানে 10 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ হয়েছে, তাহলে বেশি রিলিজ হয়েছে। বেশি এনার্জি রিলিজ মানে বেশি স্টেবিলিটি, তার মানে যে অ্যাটমটা বেশি এনার্জি রিলিজ করছে ইলেকট্রন গেইন করার ফলে সে স্টেবিলিটিও বেশি পাচ্ছে, এবং তার মানে ওর ইলেকট্রন গেইন করার ইচ্ছাটাও বেশি। আশা করি বোঝাতে পেরেছি। না পারিনি আমি বুঝতে পারছি না, ধরে নিলাম পেরেছি। একটু পজ নিচ্ছি, ভিডিওটা পজ করে ভাব আমি কি বললাম কথাটা। যদি না বুঝতে পারিস আরো একবার ভাব, ভালো করে শান্ত মাথায় ভাবলেই বুঝতে পারবি। দুবার চারবার ভাবলেই বুঝতে পারবি। যে একেবারে বুঝে গেছিস তো কোনো অসুবিধাই নেই, যে একবারে বুঝতে পারলি না দুবার চারবার ভাব আমি কি বললাম কথাটা। খাতায় ড্র করে একটু লেখার চেষ্টা কর, শুধু মনে মনে ভাবিস না, মনে মনে ভাবতে অসুবিধা হলে একটু খাতায় লিখে ভাব কি বললাম। তারপরেও যদি খুব অসুবিধা হয় তারপরে তো কন্ট্যাক্ট করতেই পারবি, নাম্বার তো নিচেই আছে, একটা কথা আমি বারবারই বলি। যাই হোক, করার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির পরম মানকেই বোঝানো হবে। পরম মানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটাকে নেব, মানে 10 5 এইভাবে বলবো, ঠিক আছে, নেগেটিভ সাইনটা তুলে। যেমন অক্সিজেন এবং ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির প্রকৃত মান যদি বলি তাহলে -141 -328, কিন্তু আমরা পরম মান নেব। পরম মান দেখলে কি হবে, ফ্লুরিনের জন্য বলবো 328 কিলোজুল পার মোল, অক্সিজেনের জন্য বলবো 141 কিলোজুল পার মোল। তাহলে তুই দেখতে পাচ্ছিস ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা বেশি। বেশি মানে কি, নেগেটিভ সাইডে তুলে ভাবছি তো, তাহলে আমাদের ভাবতে সুবিধা হবে। তাহলে যার ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু বেশি সে সহজ ইলেকট্রন গেইন করতে চাইছে। ভ্যালু বেশি মানে কি, আগে মাইনাস সাইনটা ছিল, মাইনাস সাইন মানে ও বেশি এনার্জি রিলিজ করেছে। তাহলে যার ইলেকট্রন গেইন এনথালপির ওই সংখ্যাগত ভ্যালুটা বেশি, তাহলে কি সে বেশি এনার্জি রিলিজ করে। বেশি এনার্জি রিলিজ করে মানে বেশি স্টেবিলিটি, মানে তার ইলেকট্রন গেইন করার ইচ্ছা বেশি। বুঝতে পারলি আশা করি। হলেও তুলনামূলকভাবে আলোচনা করার ক্ষেত্রে বলা হবে যে ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি তথা ইলেকট্রন আসক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, যেটা বলছিলাম। নিউমেরিক্যালি তুই যদি ভাবিস এই কিলোজুল ফিলোজুল তুই যদি ভুলে যাস, আমি যদি তোকে দুটো সংখ্যা, একটা বাচ্চা ছেলে, তুই সবে সবে নেগেটিভ পজিটিভ এই সংখ্যাগুলো শিখেছিস, তোকে আমি যদি আমি যদি তোকে এইভাবে সংখ্যাটা লিখে দিই, আমি যদি তোকে দুটো সংখ্যা দিই ভালো করে বুঝবি, আমি তোকে যদি তোকে দুটো সংখ্যা দিই -141 আর একটা দিলাম -328, দিয়ে আমি তোকে যদি বলি কোন সংখ্যাটা বড়, শুধু ম্যাথামেটিক্যালি যদি ভাবি অবশ্যই -141 -328 থেকে বড়। কিন্তু আমি বলেছি এর সংখ্যাগত ভ্যালুটা নিতে। তাহলে এবার আমি যদি কেমিস্ট্রির টার্মে ভাবি, এবার যদি এটাকে এনার্জির টার্মে ভাবি, এনার্জির টার্মে ভাবলে কি, এনার্জির টার্মে ভাবলে, এনার্জির টার্মে ভাবলে এটা হচ্ছে, উফ সরি, এনার্জির টার্মে ভাবলে, এনার্জি টার্মে ভাবলে এটা হচ্ছে এত কিলোজুল পার মোল, এটা হচ্ছে এত কিলোজুল পার মোল। মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, এনার্জি
এমিট হচ্ছে, এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? এনার্জি এমিট হচ্ছে। এটা অক্সিজেনের জন্য, আর এটা কার জন্য? ফ্লুরিনের জন্য। আমি গোটা ফ্লুরিন আর লিখছি না, এফ লিখলাম। ওটা ফ্লুরিনের জন্য, এটা অক্সিজেনের জন্য। তাহলে এবার বল, -141 আর 328 শুধু সংখ্যাগত ভাবলে 141 বড়, অবশ্যই সংখ্যাগত ভাবে বড়, মানে মাইনাস সাইনের জন্য। কিন্তু আমি তো এনার্জি এমিশন বলছি। এবার তো বল কে বেশি এনার্জি এমিট করছে? এনার্জি এমিট নিশ্চয়ই ফ্লুরিনের বেশি। তাহলে এনার্জি এমিশনটা কার বেশি? ফ্লুরিনের বেশি। তাহলে ফ্লুরিন বেশি এনার্জি এমিট করে। তাহলে ফ্লুরিন বেশি এনার্জি এমিট করে মানে ওখানে এক ফ্লুরিন থেকে যখন ফ্লুরিন মাইনাস তৈরি হয় আর অক্সিজেন থেকে যখন অক্সিজেন মাইনাস তৈরি হয়, সেই দুটো সিচুয়েশনে ফ্লুরিন থেকে ফ্লুরিন মাইনাস তৈরি হওয়ার সময় বেশি এনার্জি রিলিজ হচ্ছে। দ্যাট মিনস ফ্লুরিন অক্সিজেনের থেকে সহজে ইলেকট্রন গেইন করবে। ঠিক আছে? এই নেগেটিভ সাইনের ঝামেলাটা মেটানোর জন্য আমি যদি এবার বলি 328 আর এখানে বললাম 141, যা সংখ্যাগত ভ্যালুটা নিলাম, তাহলে 328 বড়। তাহলে বলবো ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি অক্সিজেনের থেকে বেশি। কেন? 328 141 এর থেকে বড়। ওই নেগেটিভ সাইনের যেন ঝামেলাটা আর না ভাবতে হয়, তাই এটা ভাববো 328 141 এভাবে যখন বলবো, কথার কথা বললাম যে ধর ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি অক্সিজেনের থেকে বেশি, দ্যাট মিনস আমি বুঝবো ফ্লুরিন যখন একটা ইলেকট্রন গেইন করে তখন অক্সিজেনের থেকে বেশি এনার্জি রিলিজ করে, দ্যাট মিনস স্টেবিলিটি বেশি হচ্ছে। দেখি বুঝলাম। এবার কিলোজুল যেগুলো মুছে দিয়েছিলাম, এবার এই টার্মে আসি। এই নেগেটিভ সাইনটাই কনফিউশন আনে, আমার 11-এ খুব কনফিউশন হতো। আমি সেই জন্য বারবার এই জায়গাগুলোতে জোর দিই। আমার নিজের যেগুলো কনফিউশন বেশি লাগতো ছোটবেলায়, আমার স্বাভাবিকভাবে মনে হয় হয়তো আরেকজনেরও সেই জায়গায় কনফিউশন আসছে, তাই আমি সেই জায়গাগুলোতে একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করি। দেখি এবার তাহলে কি দাঁড়ালো, আরেকবার রিপিট করি। অক্সিজেন এবং ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপির প্রকৃত মান আমরা এখানে কিরকম নিই? পরম মানটাকে নিচ্ছে, ঠিক আছে? পরম মান, নেগেটিভটা বাদ দিয়ে 141 কিলোজুল পার মোল আর 328 কিলোজুল পার মোল। নেগেটিভ নেগেটিভ দেখেই বুঝতে পারছিস ফ্লুরিন বেশি এনার্জি রিলিজ করে, মানে ওর ইলেকট্রন গেইন করার ইচ্ছা বেশি। হলেও তুলনামূলক আলোচনার ক্ষেত্রে বলা হবে ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি তথা ইলেকট্রন আসক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। ইলেকট্রন গেইন এনথালপিটা আমরা বলবো ফ্লুরিনের থেকে বেশি। কেন? আমরা পরম মান নিয়ে আলোচনা করছি। পরম মান নিচ্ছি মানে 328 141 নিচ্ছি, তাহলে 328 141 এর থেকে বড়, তাহলে ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি বেশি। অলওয়েজ তোর মাথায় রাখতে হবে আগে নেগেটিভ সাইনটা আছে, ওটাকে তুলে ভাবছি, মানে কে বেশি এনার্জি রিলিজ করছে আমি সেটা ভাবার চেষ্টা করছি। ঠিক আছে, চল পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করি। একটু ভালোভাবে ধীরে সুস্থে কনসেপ্ট গুলো বুঝতে গেলে একটু টাইম লাগবে, কিছু করার নেই। নেক্সট, এর যে নিয়ন্ত্রক নিয়ন্ত্রক কি কি আছে, একে কে কে নিয়ন্ত্রণ করছে? নিয়ন্ত্রণ করা মানে এগুলো সিম্পল। নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান যদি বাড়ে, সেন্টারে যদি প্রোটন বাড়ে, তাহলে ইনকামিং ইলেকট্রনটাকে বেশি জোরে অ্যাট্রাক্ট করবে, তাহলে ইলেকট্রনটাকে সহজে গেইন করতে পারবে। তাহলে নিউক্লিয়াসের আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, স্বাভাবিক। ইলেকট্রন আসক্তিতে বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের চার্জ বেশি, ইনকামিং ইলেকট্রন যেটা আসছে ঢুকছে এফ মানে এক্স মাইনাস যেটা করতে চাইছে, সেই ইনকামিং ইলেকট্রনটাকে জোরে অ্যাট্রাক্ট করছে। জোরে অ্যাট্রাক্ট করলে ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পাবে, সহজে ইলেকট্রন গেইন করে ফেলছে, ওটাই ইলেকট্রন আসক্তি। কারণ নিউক্লিয়াসে বর্ধিত আধান নবাগত ইলেকট্রনকে দৃঢ়ভাবে ধরে রাখতে সাহায্য করে, এই আর কি। সেকেন্ড, পরমাণুর আকার। পরমাণুর আকার কি হবে? পরমাণুর আকার যত ছোট হবে, পরমাণুর আকার যত ছোট, ইনকামিং ইলেকট্রনটা ছোট অ্যাটমে ঢুকছে, রাইট? তাহলে নিউক্লিয়াসের বেশি কাছে, তাহলে ইলেকট্রন আসক্তি বাড়বে। আর পরমাণুর সাইজ যদি এত বড় হয়, সেন্টারে প্রোটন নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে ইলেকট্রনটা ঢুকছে, সাইজ বড় তো, তাহলে নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনটার আকর্ষণ বলটাও কম, তাহলে ইলেকট্রন আসক্তিও কম। তাহলে পরমাণু আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপি তথা ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, কমতে থাকবে, স্বাভাবিক। পরমাণুর আকার যত বাড়বে, ইনকামিং ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে, আকর্ষণ বলও কম, আসক্তিও কম। কারণ পরমাণুর আকার যত বড় হবে, সর্ববহিস্থ কক্ষে যুক্ত হওয়া ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা সেটা খুব কম হবে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব তত কম হবে, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব তত কম হবে, অর্থাৎ নবাগত ধরে রাখার ক্ষমতা কম যায়। ওই একই কারণে তাহলে কি বলেছে? একই কারণে একই গ্রুপভুক্ত প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে পরমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপি তথা ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, মানে লেফট টু রাইট। লেফট টু রাইটে পরমাণুর আকার কি হয়? লেফট টু রাইটে পরমাণুর আকার, দেখ, একই প্রতিনিধিগুলোর ক্ষেত্রে পরমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপি তথা ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে। পরমাণুর আকার সাইজ যত ছোট হবে, এবার ব্যাপারটা হচ্ছে প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে তুই লেফট টু রাইটে যাচ্ছিস না আপ টু ডাউন, তাহলে আপ টু ডাউনে গেলে কি হবে? পরমাণু সাইজ বাড়বে।
এই আর কি, উপর থেকে নিচে প্রতিনিধি মানে এস ব্লক আর পি ব্লক। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2, তাহলে ইন্ডিভিজুয়াল গ্রুপে তুই যদি উপর থেকে নিচে নামিস তাহলে অ্যাটমের সাইজ বাড়বে, অ্যাটমের সাইজ যত বাড়বে ইলেকট্রন আসক্তি তত কমবে, এটাই। এবার নবাগত ইলেকট্রন কোন কক্ষকে প্রবেশ করছে তার ভেদন ক্ষমতা মানে পেনিট্রেটিং পাওয়ার। আমরা পেনিট্রেটিং পাওয়ারের জন্য পড়ে এসেছি, খুব ডিটেলে পড়ে এসেছি কিছু ক্লাস আগেই। এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। পেনিট্রেটিং পাওয়ার মানে মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। এস অরবিটাল ইলেকট্রন গুলো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, ওই এস অরবিটাল ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে স্ফেরিক্যালি গোল ভাবে ঘিরে রাখে, চারিদিকে সমানভাবে ঘিরে রাখে। তাহলে এস অরবিটালে যদি কোনো ইলেকট্রন প্রবেশ করতে পারে সে নিউক্লিয়াসের সাথে মোর টাইটলি বাউন্ড হয়, দেন পি, তার দেন ডি, দেন এফ। তাহলে কোন একটা ইলেকট্রন যদি এস অরবিটালে ঢোকে, এস অরবিটাল এস সাবসেলে প্রবেশ করতে পারে, সেই সিচুয়েশনে কিন্তু ওই পার্টিকুলার অ্যাটমটার ইলেকট্রন গ্রহণ এনথালপি এবং ইলেকট্রন আসক্তি বাড়বে। তাহলে নবাগত ইলেকট্রন যে কক্ষকে প্রবেশ করে সেটি যদি নিউক্লিয়াসের দিকে অধিকতর প্রবিষ্ট মানে মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস হয়, এই যে পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস হয়, তবে ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব বেশি হবে। তাহলে কোন একটা পার্টিকুলার অ্যাটমে ইনকামিং ইলেকট্রনটা এস অরবিটালে এস সাবসেলে ঢোকে, অবশ্যই তার ইলেকট্রন আসক্তি বাড়বে, এটাই। তাহলে যেহেতু এই যে এসপিডিএফ এইভাবে থাকে পেনিট্রেটিং পাওয়ারটা, তাই এস কক্ষকে ইলেকট্রন যুক্ত হলে ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বাধিক হয় এবং এফ কক্ষকে ইলেকট্রন যুক্ত হলে ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বনিম্ন হয়, স্বাভাবিক ব্যাপার। অবশ্যই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে তার মধ্যে ম্যাচে রাখতে হবে, অনেকগুলো ফ্যাক্টর কি ব্যাপার আছে। এবার পরমাণুর ওই যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন গুলো হাইলি স্টেবল হয়, ওই হাই স্টেবল কন্ডিশন গুলোকে কেউ নষ্ট করতে চাইবে না। তাহলে কোনো পরমাণুর কোনো উপকক্ষ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ভর্তি, হাফ ফিল্ড ফুল ফিল্ড যদি হয়, এই দুটো স্টেবল কন্ডিশন, কেউ স্টেবিলিটি নষ্ট করতে চায় না। স্টেবিলিটি নষ্ট করলেই সেখানে প্রবণতা মানে স্টেবিলিটি নষ্ট করা মানেই যে জিনিসটার ফলে স্টেবিলিটিটা নষ্ট হচ্ছে, যে ইফেক্টটার জন্য স্টেবিলিটি নষ্ট হচ্ছে, সেই ইফেক্টটাকে নালিফাই করার চেষ্টা করার সিস্টেমটা। তাহলে ভর্তি থাকলে সেই পরমাণুর ইলেকট্রন গ্রহণ এনথালপি হ্রাস পায়। তাহলে কি এক্ষেত্রে আমরা ইলেকট্রন গ্রহণ করানোর চেষ্টা করছি, হাফ ফিল্ড কন্ডিশনে বা ফুল ফিল্ড কন্ডিশনে আছে, স্টেবল কন্ডিশনে আছে, এক্ষেত্রে আমরা কোন ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি, ইলেকট্রন গেইন করানোর চেষ্টা করছি। ইলেকট্রন গেইন হলে ওই হাফ ফিল্ড কনফিগারেশন বা ফুল ফিল্ডটা নষ্ট হয়ে যায়, তাহলে ওই সিস্টেমটা নষ্ট করতে চাইছে না, ইলেকট্রন গেইন হওয়াটাকেও কমাতে চাইবে। ইলেকট্রন গেইন হওয়ার ইচ্ছাটাকে কমাবে মানে হ্রাস পাবে এনথালপি, কারণ নবাগত ইলেকট্রন এরূপ সুস্থিত ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব নষ্ট করে। তাহলে যেই ইফেক্টটা নষ্ট করে একটা অ্যাটম, সেই নষ্ট করার ইফেক্টকে নালিফাই করার চেষ্টা করে। তাই গ্রুপ 1 2 এ মানে বেসিক্যালি গ্রুপ 2, এগুলো ওই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে 2 এ, মডার্ন পিরিয়ডিক টেবিলে গ্রুপ 2, তার কনফিগারেশন হচ্ছে NS2। যদি এই জায়গাটা না বুঝতে পারিস, ওই যে কোন গ্রুপের কি কনফিগারেশন কিভাবে হয় পিরিয়ডিক টেবিলের শুরুর দিকের ক্লাস দেখতে থাক, যে আজকে ক্লাসটা নতুন দেখছিস, এই NS2 বা 2B এর জন্য n-1 D2 10 NS NS 2 বা 5A তে NS2NP3 বা তারপরে NS2NP6, এই যে কনফিগারেশন গুলো কোন গ্রুপের নিষ্ক্রিয় মৌলের যে জেনারেল কনফিগারেশন NS2NP6, এই যে NS2NP3 নাইট্রোজেনের গ্রুপে, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, এদের ক্ষেত্রে যে NS2NP3 কনফিগারেশন হয়, বা যাদের NS2D D10 n-1 এর D10 কনফিগারেশন থাকে, এই যে যাদের জন্য এই জিনিসটা হচ্ছে, মানে এটা জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, বা এদিকে NS2 মানে এখানে আমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এদের ক্ষেত্রে যে NS2 কনফিগারেশন, এগুলোর জন্য আগের ক্লাস দেখতে হবে। তাহলে মধ্য কথা একটা জিনিস দেখতে পাচ্ছি, NS2 লেভেলটা ফুল ফিল্ড, ND ফুল ফিল্ড, NS লেভেল ND সরি n-1D ফুল ফিল্ড, এখানে NS টা ফুল ফিল্ড এবং NP টা হাফ ফিল্ড। তাহলে এই যে গ্রুপগুলোকে এখানে তুলে দেওয়া হয়েছে তাদের জেনারেল কনফিগারেশনে ফুল ফিল্ড বা হাফ ফিল্ড কনফিগারেশন রয়েছে। তাহলে এদের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপির মান খুব কম হবে, কারণ এখানে ইলেকট্রন গেইন হলে স্টেবিলিটি নষ্ট হচ্ছে। নিষ্ক্রিয় গ্যাসের এই যে কনফিগারেশন এনথালপি সর্বদা ধনাত্মক হয়, এটা ইম্পর্টেন্ট। তোকে যদি জানতে চাই কোন গ্রুপের ইলেকট্রন গেইন এনথালপি ফার্স্ট এনথালপিটা নেগেটিভ পজিটিভ হতে পারে, এদের সব এনথালপি সর্বদা ধনাত্মক হবে। মানে নোবেল গ্যাস কখনোই ইলেকট্রন নিতে চায় না, নোবেল গ্যাস কখনোই ইলেকট্রন নিতে চায় না, মানে নোবেল গ্যাস রয়েছে, তুই বাইরে থেকে ইনকামিং ইলেকট্রনটা নিউক্লিয়াসে অ্যাট্রাকশনই হচ্ছে না, ইনকামিং ইলেকট্রনটাকে রিপেল করে দিচ্ছে। যেই রিপেল করে দিচ্ছে তাহলে তোকে গায়ের জোর দিয়ে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে, মানে কি এনার্জি দিচ্ছিস পজিটিভ, এইভাবে ভাবতে সুবিধা হবে। অবশ্যই তুই ইলেকট্রনটা হাতে ধরে তো ঢোকাচ্ছিস না, ভাবানোর চেষ্টা করছিস যে তুই একটা ইলেকট্রনকে একটা স্পিয়ারের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিস, যে স্পিয়ারটা ইলেকট্রনটাকে রিপেল করছে, তাহলে জোর করে ওর মধ্যে ঢোকাতে হবে, তাই না? যে ম্যাগনেটে যখন দুটো পোল একে অপরকে রিপেল করে, তাদেরকে যত একে অপরকে কাছাকাছি আনতার চেষ্টা করবি, তোকে জোর দিতে হবে না, ম্যাগনেটে দুটো পোল যদি একে অপরকে রিপেল করে, সেরকম সিচুয়েশন। তো অন্যদিকে ধর গ্রুপ 7 এ মানে হ্যালোজেন, মডার্ন পিরিয়ডিক টেবিলে যেটা গ্রুপ 17 হ্যালোজেনে দেখ NS2NP5, সুন্দর NS2NP5, এই যে NP5, ফ্লুরিন ক্লোরিন এদের NS2NP5, ফ্লুরিনে যেমন 2s2 2p5, ফ্লুরিন দেখছে 2s2 2p5,
আমি যদি একটা ইলেকট্রন টুক করে গেইন করে নিই তাহলে 6 হয়ে যাবো, মানে np6 বা 2p6 হয়ে যাবো, তাহলে ফুল ফিল্ড কনফিগারেশন হয়ে যাবে, নোবেল গ্যাসের মতো স্টেবল কন্ডিশন। তাহলে তারা আবার খুব তাড়াতাড়ি ইলেকট্রন গেইন করতে চায়। তাহলে সমূহের পরমাণুর একটা ইলেকট্রন গ্রহণ করলে নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত গঠন প্রাপ্ত হতে পারে, তাই এদের ইলেকট্রন গ্রহণ এনথালপি খুব বেশি হয়, ফট করে গ্রহণ করতে চাইবে, আসক্তিটা খুব বেশি ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ওই যে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান খুব বেশি মানে পরম মান নিচ্ছে, ঠিক আছে? ইলেকট্রন গেইন এনথালপির মান বেশি মানে আমরা এখানে কোন মান নিচ্ছি? অ্যাবসোলিউট, বা তার আমি পরম মানটাকে নিচ্ছি। পরম মান নিচ্ছি মানে -328 বলছি না, মান ইলেকট্রন গেইন এনথালপির মান বেশি হয় মানে আমি বলতে চাইছি অ্যাবসোলিউট ভ্যালু নিলে 328 কিলো জুল পার মোল, তাহলে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা হাই, দ্যাট মিনস হাই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। পরম মান নিচ্ছি বলে আমি এখানে নেগেটিভের কথাটা বলছি না। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে পরম মান নিচ্ছে, এই কথাটা কোথায় লেখা রয়েছে? এই কথাটা, সরি, এই কথাটা এখানটাই লেখা রয়েছে, ঠিক আছে? আমরা প্রকৃত মানটা এরকম হলো, আমরা পরম মান নিয়ে আলোচনা করি। পরম মান নিলে এটা 328 141 হয়ে যায়, তাই ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপির মান অক্সিজেনের থেকে বেশি হয়ে যায়। আর তুই যদি নেগেটিভ 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 নিয়ে ভাবিস তাহলে তো 328 141 থেকে ছোট সংখ্যা, তাই ওই কনফিউশনটা যেন না আসে। আমরা পরম মান নিয়ে আলোচনা করছি। তাহলে যার ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু যত বেশি, পরম মান, আবার বলছি তোকে যে ডেটাটা দেওয়া থাকবে পরম মান, যার যত বেশি মানে যত বেশি মানে যত বেশি এনার্জি রিলিজ করে, তাই তার ইলেকট্রন গেইন করার ইচ্ছাটাও তত বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস কথাটা। দেখি আমাদের তাহলে কত দূর পর্যন্ত হলো, আমরা এত দূর পর্যন্ত বুঝলাম। এবার পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তির পরিবর্তন, পর্যায় বরাবর আর ওইদিকে ধর শ্রেণী বরাবর ওইদিকে আছে, আর কিছু কিছু জায়গায় এদের কিছু কিছু ইফেক্ট আমরা এখান থেকে পড়বো, কার কম বেশি হয়। এখানে ইলেকট্রন গেইন মানে আয়নাইজেশন এনথালপির কিছু ছোট ছোট জিনিস রয়েছে, মানে এই পাতাতেই শেষ হয়ে যাচ্ছে। এই 3 নম্বরের পর আর এর পরের পাতাতে 4 নম্বরে একটা সিঙ্গেল লাইন আছে, ওটা আমি আর গোটা পেজের ছবি তুলে নিই, ইলেকট্রোনেগেটিভিটির সাথে ওই বলে দেবো যে তারপরের ক্লাসে যে এই একটা পয়েন্ট বাদ গেছিল, ছবি তুলিনি বলে। যাই হোক, এই একটা পেজ আমার পড়ে রয়েছে, এখানে কিছু জিনিস বলবো। আজকে এই ক্লাসটা, এটা কতক্ষণ হলো? আজকের এই ক্লাসটা হলো তোর ওই 51 মিনিট মতো। আমি 50 মিনিট এরকম রাখতে চাইছি, এরপরে আমি এটাকে আর লেন্দি করতে চাইছি না। ইলেকট্রনিক নেগেটিভিটির টার্মটা কথাটা বলবো, ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ-ঋণাত্মকতা, ওটাও একটা থার্ড আমাদের ইম্পর্টেন্ট টপিক। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন গেইন এনথালপি আর আয়নাইজেশন এনথালপি, তিনটে খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা টার্ম আমাদের গেল, নেক্সট টার্মটাকে নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করবো, এক্ষুনি ইন দ্য সেন্স এর পরের ক্লাসটায়। সো বাকি এই যে ইলেকট্রন গেইন এনথালপি যেটুকু পার্ট পড়ে রইল ইলেকট্রোনেগেটিভিটি, নেক্সট ক্লাসে আলোচনা করে ইলেকট্রোনেগেটিভিটি অবধি শেষ করে দেবো। নেক্সট ক্লাসটা হয়তো 50 মিনিটসের হবে না, তার থেকে একটু বেশি হবে, তবে ইলেকট্রোনেগেটিভিটিটা একেবারে শেষ করে দিতে চাইছি। তাহলে তারপরে আর একটা ক্লাস নিলেই আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। দেন ডাব্লিউবি, তোদের বোর্ডে প্রিভিয়াস ইয়ারে কিরকম কি কোশ্চেন এসেছে সেগুলো আলোচনা করবো, ডাব্লিউবিজে কোশ্চেন আলোচনা করবো, চ্যাপ্টারের ভিতর থেকে আর কি কি জায়গা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন স্কুলের পরীক্ষার জন্য হতে পারে সেগুলো আলোচনা করবো। আর এন্ট্রান্সের কোশ্চেন তো ডাব্লিউবিজে প্রিভিয়াস ইয়ার যখনই করবো, 10 বছরের কোশ্চেন যেই করা হবে, তখনই তোর একটা ধারণা চলে আসবে, আচ্ছা ডাব্লিউবিজেইতে এরকম জায়গা থেকে বেশি কোশ্চেন করে। টোটাল সিলেবাসটা কভার হয়ে গেলে ফার্স্ট সেমের, তারপর আমরা যেই মেন্স নিট এরকম পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে কেমন কি কোশ্চেন এসেছে সেগুলো আলোচনা করব। তারপর আরো কিছু আমরা এমসিকিউ আলোচনা করব। তাহলেই মোটামুটি মেন যখন পরীক্ষায় যাবি, মক টেস্ট দিলে দেখবি পরীক্ষাগুলোতে কোশ্চেন করতে বা কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে না। এরকম মনে হবে না এই জিনিসটা তো আমি কোনোদিন পড়িনি, আমি বুঝি না, এরকম জিনিসটা আসবে না। এই জিনিসগুলো যদি তুই ধরে ধরে এই জায়গাগুলো পড়িস, এটুকুই পড়তে হয় যে কোনো এন্ট্রান্সে ভালো মার্কস করার জন্য। যাই হোক, বাকি নেক্সট ক্লাস থেকে বলছি।